আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো, মানে সবকিছু ক্লিয়ার আছে কিনা, জাস্ট একটু কমেন্ট করে জানান, আমি ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা পড়বো বৃত্তের স্পর্শকের, মানে বৃত্তের স্পর্শক থেকে যে ধরনের গাণিতিক সমস্যার পরীক্ষা আসছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। বৃত্তের স্পর্শক পড়তেছিলাম আমরা, তাই না? আচ্ছা, সবকিছু ঠিক আছে বলছেন। আচ্ছা দেখেন, তাহলে বৃত্তের স্পর্শকের আমি আপনাদেরকে কয়টা কেস দেখাইছিলাম, 4টা কেস দেখাইছিলাম। হ্যাঁ, তার মধ্যে দেখেন দেখেন প্রথমে একটা কেস ছিল যে দুইটা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে, তারপরে ছেদ না করে, তারপরে ছোট বৃত্ত যদি বড় বৃত্তের অভ্যন্তরে অবস্থান না করে, মানে কি বিষয়টা হচ্ছে এরকম ছিল। দেখেন এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাই কিনা? এবং দেখেন এরা দুজন পরস্পরকে কিন্তু স্পর্শ করেনি, আবার পরস্পরকে ছেদও করেনি। তো এই বৃত্তের কেন্দ্রকে আমি যদি এ দ্বারা প্রকাশ করি, আর এই বৃত্তের কেন্দ্রকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, তাহলে এই বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি ছিল মনে আছে? এই দূরত্বটা কেমন ছিল? এই বৃত্তের ব্যাসার্ধ মনে করেন R1, এই বৃত্তের ব্যাসার্ধ মনে করেন R2। তাহলে এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ছিল এবি। কেমন ছিল? এবি ছিল এই কেন্দ্রের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চেয়ে বেশি, তার মানে R1 প্লাস R2 এর চেয়ে বেশি, তার মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চেয়ে বেশি। এটা হলো 1 নম্বর কেস, তাই কিনা? আচ্ছা, 2 নম্বর কেসে আমরা পড়ছিলাম দুইটা বৃত্ত যদি পরস্পরকে টাচ করে, স্পর্শ করে, মনোযোগ দেন, এটা কেস 1। যখন দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে না, ছেদ করবে না, এবং একটা বৃত্ত আরেকটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে এদের স্পর্শক থাকবে, কিন্তু সাধারণ স্পর্শক থাকবে 4টা। এক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা? সাধারণ স্পর্শক 4টি। হ্যাঁ, তার মানে যখন আমাদেরকে এরকম দুটা বৃত্তের ব্যাসার্ধের মান দিয়ে বলবে যে এদের সাধারণ স্পর্শক কয়টা, সেক্ষেত্রে আমরা কি করবো? দেখবো এই ব্যাসার্ধ দুইটা যোগ করে দেখবো যে এই ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের চেয়ে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বেশি কিনা। যদি বেশি হয় তাহলে 4টা, এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, এই আর এই পাশে একটা, আর এই পাশে একটা, তাই না? এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেসে ছিল দুইটা বৃত্ত যদি পরস্পরকে জাস্ট স্পর্শ করে, বহিঃস্পর্শ, বাইরে থেকে স্পর্শ করে। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, যে বাইরে থেকে স্পর্শ করে, এই বৃত্তের কেন্দ্র যদি এ হয় আর এই বৃত্তের কেন্দ্র যদি বি হয়, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এবি। আর এবি কি হবে? এইটুকের ব্যাসার্ধ হচ্ছে R1, এখান থেকে এইটুক, আর এইটুকের ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্ব এবি কেমন হবে বলেন তো? এবি হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, 3 নাম্বার কেস পড়ছিলাম, এবং এই ক্ষেত্রে সাধারণ স্পর্শক থাকবে হচ্ছে 4টা। এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, এই যে বিন্দুতে টাচ করছে ওই বিন্দু দিয়ে একটা, তাই কিনা? আর একটা কেস পড়ছিলাম, এক্ষেত্রে সাধারণ স্পর্শক কয়টা? 3টা। সাধারণ স্পর্শক 3টা। আচ্ছা, আর একটা কেস পড়ছিলাম, দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে, তার মানে হলো এটা বড় বৃত্ত, ছোট একটা বৃত্ত ভেতর থেকে স্পর্শ করে, যে অন্তস্থভাবে স্পর্শ করছে, মানে কি বড় বৃত্তের ভেতরে ছোট বৃত্ত থেকে স্পর্শ করছে। ধরেন এটা হচ্ছে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, বড়টার কেন্দ্রের কেন্দ্র, আর এটা হচ্ছে ছোটটার কেন্দ্র। তাহলে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেমন হবে জানেন? এই দুজনের ব্যাসার্ধের বিয়োগফলের সমান, দেখাইছিলাম ততদিন, তাই না? তাহলে এই এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব, মানে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান। একটু মডুলাস দিয়ে দিন, কারণ কি এখানে কোন ব্যাসার্ধটা বড় কোনটা ছোট আমরা জানি না, কিংবা R1 কে আপনি সবসময় বড়টা চিন্তা করবেন, মনে করবেন R1টা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে মডুলাস দেওয়া লাগবে না। আর যদি R1 আর R2 এর মধ্যে কোনটা বড় বৃত্তের কোনটা ছোট বৃত্তের, যেটা যদি শিওর না থাকেন, সেক্ষেত্রে মডুলাস দিতে হবে। কেন? কারণ এদের দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। তাহলে যদি R1 এর মান ছোট হয়ে যায়, তাতেও কি হবে? মডুলাসের জন্য পজিটিভ চলে আসবে, বুঝছেন? আচ্ছা, আর একটা কেস আছে, দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে, মনোযোগ দেন প্লিজ। এই যে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে, হ্যাঁ, ধরেন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি, এইটা যখন পরস্পরকে ছেদ করবে, হ্যাঁ, ছেদ করলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এই এ বি কত হবে? এই টাইপটা, এই কেস থেকে পরীক্ষায় প্রশ্ন আসেনি, হ্যাঁ, এই কেস থেকে আসেনি, তবু আমাদের এই জিনিসটা জানা দরকার
যে এই দূরত্বটুকু আসলে কতটুকু হবে। দেখেন এদিকে তাকান, যদি পরস্পরকে ছেদ না করে, পরস্পরকে যদি পরস্পরকে স্পর্শ করে বহিস্থভাবে, এদিকে প্লিজ, তখন এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কেমন হয়, r1 প্লাস r2। আর পরস্পরকে যদি বহিস্থভাবে অন্তঃস্থভাবে স্পর্শ করে তখন কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কেমন হয়, r1 মাইনাস r2। আর যখন ছেদ করবে তখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যবর্তী মাঝামাঝি। তার মানে যখন ছেদ করবে তখন এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই যোগফলের চেয়ে কম, কিন্তু বিয়োগফলের চেয়ে বেশি। তার মানে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে যোগফলের চেয়ে কম, মানে r1 প্লাস r2 এর চেয়ে ছোট, কিন্তু r1 মাইনাস r2 এর চেয়ে বড়, r1 মাইনাস r2 এর চেয়ে বড়। এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে এরকম ওভারল্যাপ হয়ে যাবে, তখন কি হবে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের চেয়ে ছোট আর ব্যাসার্ধের বিয়োগফলের চেয়ে বড়। এই টাইপের এরকম প্রশ্ন আসেনি, কিন্তু আগের 3টা কেস আসছে। আর এই ক্ষেত্রে স্পর্শক কয়টা থাকবে, সাধারণ স্পর্শক 2টা, উপর দিয়ে একটা, নিচ দিয়ে একটা। ক্লিয়ার? এইখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কেন বলছি, কারণ আসে নাই যেহেতু বলা জান দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো বলবে যে ধরেন আপনাকে বলা হলো যে দুটি বৃত্তে, খেয়াল করেন, বলা হলো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 11 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কয়টি সাধারণ স্পর্শক আছে, থাকবে। দেখেন বলছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে r1 এর মান 5। হ্যাঁ, আমি এটা দুটো মুছে দিই। r1 এর মান দেওয়া আছে 5 আর r2 এর মান দেওয়া আছে হচ্ছে 9। আর এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ওই বৃত্ত দুটার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবি দেওয়া আছে কত, এবির মান দেওয়া আছে কত, 11 সেন্টিমিটার। বলছে তাহলে এদের কয়টি সাধারণ স্পর্শক আছে। দেখছেন প্রশ্ন কি আর চাইছে কি, খেয়াল করবেন প্লিজ। বলছে এদের কতটি সাধারণ স্পর্শক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যে 11 সেন্টিমিটার দেওয়া আছে, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে কম্পেয়ার করতে হয় এই ব্যাসার্ধ দুইটার যোগফল আর বিয়োগফলের সাহায্যে, বুঝছেন? তাহলে ব্যাসার্ধ দুইটার যোগফল মানে r1 প্লাস r2, এটার মান আগে বের করতে হয়। 5 আর 9 কত, 5 যোগ 9 কত, 14। কারণ r1 প্লাস r2 মান 14। ওকে ফাইন। এখন r1 মাইনাস r2, এখন তো r1 মাইনাস r2 নিয়ে যাবে না, নিতে হবে r2 মাইনাস r1, কারণ r2 মান বড়। তাহলে r2 মাইনাস r1 ইজ ইকুয়াল টু 9 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 4। তার মানে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের মান হচ্ছে 14, ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের মান হচ্ছে 4। আর এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবি হচ্ছে 11। এখন এই এবিটা কি এই r1 প্লাস r2 এর চেয়ে ছোট না? দেখেন এবির মান 11, r1 প্লাস r2 মান 14। আবার এবির মানটা কিন্তু এই r1 মাইনাস r2 4 এর চেয়ে বড়। তার মানে এই এবি ঘটনা কেমন হয়েছে, এই এবিটা কেমন, এই এবির মানটা 14 এর চেয়ে ছোট হয়েছে না, এই যে 14 এর চেয়ে ছোট আর কি 4 এর চেয়ে বড়, এর মধ্যে পড়ছে না, এই যে 11। তার মানে বুঝতে হবে এটা এই কেস থেকে আসছে। আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এই r1 প্লাস r2 আর r1 মাইনাস r2 এই দুইটা ভ্যালু বের করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন চিত্রটা আসছে পরীক্ষায়, আগে বুঝতে হবে। যেমন আমরা যদি r1 প্লাস r2 এর চেয়ে বড় হয় তখন বুঝতে হবে, মানে এই যোগফলের মানটা, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি r1 প্লাস r2 এর চেয়ে বড় হয় তখন বুঝতে হবে এই কেস আসছে। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি r1 প্লাস r2 সমান হয় তখন বুঝতে হবে এই কেসটা আসছে। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি r1 মাইনাস r2 বিয়োগফলের সমান হয় তখন বুঝতে হবে এই কেসটা আসছে, বুঝছেন? আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি r1 প্লাস r2 আর r1 মাইনাস r2 মাঝামাঝি হয় তখন বুঝতে হবে এই কেসটা আসছে। এখন এই কেসটা মানে ছেদ করছে, তার মানে এখানে যে প্রশ্নটা আসছে সেখানে আমি বুঝতে পারতেছি বৃত্তদ্বয় পরস্পরকে কি করছে, ছেদ করছে।
ছেদ করছে, তার ছেদ করলে এই উপর দিয়ে একটা সাধারণ স্পর্শক, নিচ দিয়ে একটা সাধারণ স্পর্শক, আর তো আঁকা যায় না। তার মানে এর দুইটা সাধারণ স্পর্শক আসছে। আপনারা কি বুঝছেন? এই টাইপের প্রশ্ন যদি আসে কখনো, যে দুইটা বৃত্তের ব্যাসার্ধ দিয়ে এবং কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিয়ে বলবে কয়টা সাধারণ স্পর্শক আসছে, সেক্ষেত্রে আপনার মাথায় আসবে 4টা চিত্র। হ্যাঁ, এবং এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের মানটা কম্পেয়ার করতে হচ্ছে r1 প্লাস r2 সাথে আর r1 মাইনাস r2 সাথে। এই দুইটা ভ্যালু বের করে দেখতে হয় যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি r1 প্লাস r2 সমান, নাকি r1 মাইনাস r2 সমান, নাকি r1 প্লাস r2 চেয়ে বড়, নাকি r1 প্লাস r2 আর r1 মাইনাস r2 মাঝামাঝি। আপনারা কি বুঝছেন? এই ব্যাপারটা কি বুঝলেন? মানে এই r1 প্লাস মানে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই এবির মানটাকে কম্পেয়ার করতে হয় r1 প্লাস r2 মানে ব্যাসার্ধের যোগফল আর কি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সাহায্যে। যদি কখনো দেখেন যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আসছে, দূরত্বটা r1 প্লাস r2 এর চেয়ে বড় দেওয়া আছে প্রশ্নে, তখন বুঝতে হবে এটা হলো মানে r1 প্লাস r2 বের করে যখন দেখলেন যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই r1 প্লাস r2 এর চেয়ে বড়, তখন বুঝবেন এই চিত্রটা পরীক্ষা আসছে। এই যে, আর এই চিত্র আসা মানে 4টা সাধারণ স্পর্শক, 1টা 2টা 3টা 4টা। বোঝা গেছে বিষয়টা? রেসপন্স করতে হবে যারা আছেন। আর যখন আপনি এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবির মান বের করে দেখবেন যে এই এবির মানটা r1 প্লাস r2 এর সমান এরকম হচ্ছে, এবি দেওয়া আছে আর ব্যাসার্ধের যোগফল করে দেখলেন যে এবি হচ্ছে r1 প্লাস r2 এর সমান, তখন বুঝবেন এই চিত্র আসছে এরকম, এই যে এরকম চিত্র আসছে, সরি মানে বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তখন 1টা 2টা 3টা সাধারণ স্পর্শক। যখন এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে আর ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সাথে ম্যাচ করে যাবে, r1 মাইনাস r2 এর সাথে ম্যাচ করে যাবে, তখন বুঝতে হবে যে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে, এইভাবে এটা আসছে। সেক্ষেত্রে সাধারণ স্পর্শক একটা, এই যে একটাই। যখন এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r1 প্লাস r2 এর চেয়ে ছোট হবে কিন্তু r1 মাইনাস r2 এর চেয়ে বড় হবে, মানে এই দুইজনের মাঝামাঝি অবস্থান করবে, তখন বুঝতে হবে এই চিত্রটা পরীক্ষা আসছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করে। সেক্ষেত্রে সাধারণ স্পর্শক দুইটা, উপর দিয়ে একটা নিচ দিয়ে একটা। খুবই ইম্পর্টেন্ট। অনেকে বুঝতেই না যে প্রশ্নটা আসছে কি। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দিয়ে আসছে, বলছে সাধারণ স্পর্শক কয়টা, প্রশ্নটা আসছে কি এটাই তো বুঝবে না। ওকে, আচ্ছা, এখন আমি একটা নোট লিখে দিব, আপনার নোটটা একটু লিখে নেবেন প্লিজ। দুইটি বৃত্ত, ভেরি ইম্পর্টেন্ট থিওরি লিখবো কিছু। দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, আচ্ছা এইটা লেখার আগে আমি একটা অঙ্ক করাবো আপনাদেরকে, একটা অঙ্ক করাবো, অঙ্কটা করাই দিই তারপরে। radius of circle A is 12 সেন্টিমিটার। Radius of circle B is 9 centimeter। 9 centimeter and CD is equal to 16 centimeter. Find the value of AB। এটা কিন্তু একটা চিত্র দেওয়া থাকবে, হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন, আর এই প্রশ্নের আলোকে একটা চিত্র দেওয়া থাকবে, মানে কোশ্চেনে উল্লেখ থাকবে। আমি চিত্রটা আঁকাই দিচ্ছি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই যে রেডিয়াস অফ সার্কেল এ সার্কেল বলতে এ কেন্দ্র বিশিষ্ট সার্কেলকে বোঝাচ্ছে। রেডিয়াস অফ দ্য সার্কেল বি সার্কেল মানে বি কেন্দ্র বিশিষ্ট সার্কেল। এই যে বি সার্কেলের মানে কেন্দ্রকে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে, বুঝছেন? আচ্ছা, আর এই বিন্দুটা দেওয়া আছে সি, এই যে এটা সি বিন্দু, এটা সি বিন্দু, আর এই বিন্দুটা দেওয়া আছে ডি, এটা ডি বিন্দু। হ্যাঁ, আর এটা যুক্ত করে দেওয়া আছে
এই সিডির ভ্যালু দেওয়া আছে, এই সিডির ভ্যালু দেওয়া আছে, দেখেন এই সিডির ভ্যালু হচ্ছে 16, এই যে এটা। আর বের করতে বলছে এ বি এর মান কত, এ বি মানে যে এইটুক, বুঝছেন কিনা বলেন? এ বি মানে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। এখন এই জিনিসটা পারতে হলে আমাদের একটা থিওরি শিখতে হবে, আমি থিওরিটা লিখে দিচ্ছি, সবাই মনোযোগ দেন। দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে, হ্যাঁ দুটি বৃত্ত, থিওরিটা লেখেন প্লিজ, খুবই ইম্পর্টেন্ট, নোট দিয়ে আগে থিওরি লেখেন। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ ছেদবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। খুবই ইম্পর্টেন্ট, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমি বুঝাই দেব যে এখানে কি লিখছি। দেখেন এখানে বলছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, আগে বলছেন দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই চিত্র কিন্তু দুইটা বৃত্ত পরস্পরকে যখন ছেদ করবে, আমি এখানে আঁকায় আলাদা করে বোঝাচ্ছি, দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে, এই যে এটা হচ্ছে সি বিন্দুতে ছেদ করছে, এই যে ছেদবিন্দু মানে এই যে ছেদবিন্দু বলতে এই যে দুইটা বৃত্তের যে ছেদবিন্দু, এই যে দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে একটা ছেদবিন্দু এখানে, একটা ছেদবিন্দু এখানে, ওই যে ওখানে যেমন দেখাইছে সিডি। তাহলে এই ছেদবিন্দু আর এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এটার কেন্দ্র এটা, এটার কেন্দ্র হচ্ছে এটা, তাহলে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। তাহলে কি বলছে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ বলতে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্রর সংযোগ রেখাংশ, মানে এটা, এই সংযোগ রেখাংশটা কি করে, এই সংযোগ রেখাংশ ছেদবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে, ছেদবিন্দুদ্বয় মানে এই যে এই একটা ছেদবিন্দু, এই একটা ছেদবিন্দু, তাহলে এই ছেদবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ মানে এই যে এই রেখাংশকে, তার মানে কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ মানে এই রেখাটা এই রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই যে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে মানে হচ্ছে এই কোণটা হবে 90 ডিগ্রি, মানে সোজা কথা কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশটা এই যে এই যে ছেদবিন্দুদ্বয়ের যে সংযোগ রেখাংশ তার উপর লম্ব হবে, মানে এটা 90 হবে, এবং এই রেখাংশটা এই সিডি রেখাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই পাশের অংশের দৈর্ঘ্য আর এই পাশের অংশের দৈর্ঘ্য সমান, মানে এইটুকের মান এই যে এইটুক, এটা যদি ও বিন্দু হয়, এই সিও আর এই ডিও সমান। আমি আবার বলছি, এইটুক আর এইটুক সমান না, কিন্তু এই যে এই সিডি যে রেখাটা না, এই সিডি রেখাটা সমান দুই ভাগে ভাগ হবে, এই এবি কিন্তু সমান দুই ভাগে ভাগ হবে না, দেখে বোঝা যাচ্ছে এই পাশে দেখেন এই পাশে বড় এই পাশে ছোট, তার মানে এই কেন্দ্রের সংযোগ রেখাংশ এইটাকে সমান দুই ভাগে ভাগ করে, এমন না যে এই রেখাটা একে সমদ্বিখণ্ডিত করে, ব্যাপারটা এমন না, বুঝছেন? এই কেন্দ্রের সংযোগ রেখাংশটা কি করে, এই রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, এই যে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক, এবং লম্বভাবে। এই ইম্পর্টেন্ট থিওরি কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমি যদি এটাকে এ বিন্দু দেই, এটা যদি বি বিন্দু দেই, তাহলে আমি বলবো কি জানেন, আমি বলবো যে এই এ বির উপর এই সিও কি লম্ব, এই এ বির উপর সিও লম্ব, তার মানে এ বি লম্ব সিও, ওকে। আর এই ও সিও আর এই ডিও কি সমান, তাহলে এই যে সিও আর এই ডিও কি সমান, তাহলে সিও ইজ ইকুয়াল টু ডিও। ওকে, এই হলো থিওরি। তার মানে এই অঙ্কটা সলভ করতে গেলে আপনার এই থিওরিটা জানতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। আচ্ছা, তাহলে এখন আমাকে বলেন, আমাকে বের করতে বলছে যে এই সিডি এর দৈর্ঘ্য, তাকাবেন প্লিজ, সিডি এর দৈর্ঘ্য না এবির দৈর্ঘ্য, এবি মানে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে যায় একটা মানে খুবই সুপার একটা টেকনিকের সাহায্যে আমরা অঙ্কটা সলভ করবো। দেখেন সেটা কি, সেটা হলো একটা জিনিস খেয়াল করবেন, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এই কোণটা 90 হলে পারে এই পাশেরটাও কিন্তু 90, তাই কি না? এখন সরাসরি আমি এই পুরো দৈর্ঘ্যটা একবারে বের করতে পারবো না, যে ডেটা দেওয়া আছে ওই ডেটার সাহায্যে করাটা কঠিন, করা যাবে কিন্তু অনেক বড় হবে। কিন্তু আমরা যদি একটা টেকনিক অ্যাপ্লাই করি, তাকান এই এ থেকে সি বিন্দু যদি যুক্ত করে দিই, খেয়াল করেন এই চিত্রটা হচ্ছে
এই চিত্রটা হচ্ছে ইসে দেওয়া থাকবে, এই চিত্রটা হচ্ছে আপনার ইসে, এই চিত্রটা মানে পরীক্ষার হলে যা দেওয়া থাকবে সেটা হচ্ছে, আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এটা কিন্তু থাকবে না, শুধু এরকম থাকবে, মানে প্রশ্নে কিন্তু শুধু এরকম থাকবে। হ্যাঁ, প্রশ্নে শুধু এরকম থাকবে, আপনাকে বুঝতে হবে প্রশ্ন পড়ে যে কি চাইছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি। তাহলে ওই চিত্রটা আমি আলাদা করে যদি আঁকাই, বিষয়টা হলো এরকম, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এই এ বির দৈর্ঘ্য চাইছে, এটা হলো সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। আমরা যে থিওরিটা পড়লাম সেই থিওরি অনুসারে খেয়াল করেন প্লিজ, সেই থিওরি সিডি এর দৈর্ঘ্য কত, সিডি এর দৈর্ঘ্য মানে এই পুরো দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া আছে, দেখেন 16। তো এই পুরোটা যদি 16 হয়, আমি কি বলতে পারি যে এই যে এইটুক হচ্ছে 8, এই যে এইটুক 8, এইটুক 8। কেন? একটু আগে থিওরি পড়লাম যে এই কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ এই ছেদবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই পুরোটা যদি 16 হয়, তাহলে এইটুক হবে 8, এইটুক হবে 8, রাইট? সমদ্বিখণ্ডিত করে যেহেতু, তার মানে এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। এখন আমি যদি এই এ থেকে সি বিন্দু যুক্ত করে দিই, এই যে এ থেকে যদি সি বিন্দু যুক্ত করে দেই, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ কার? এই বৃত্তের ব্যাসার্ধ, এ বৃত্তের ব্যাসার্ধ মানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। আর এই বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে, রেডিয়াস অফ সার্কেল এ ইজ 12 সেন্টিমিটার, মানে এইটুকু হলো 12। বুঝছেন কিনা বলেন? তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এই বিন্দুর নাম দিই ও নাম দিই, তাহলে ত্রিভুজ ও এ সি সমকোণী, দেখেন তো বোঝেন কিনা? ত্রিভুজ ও এ সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ। কারণ আমরা একটু আগে থিওরি পড়ছি যে কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ এই ছেদবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এই সমকোণের বিপরীত হয়, এটা হচ্ছে অতিভুজ। এটা যদি অতিভুজ হয়, তাহলে এটা লম্ব, এটা ভূমি ধরে নিচ্ছি, এই যে এইটুক আর এইটুক। এইখান থেকে আমি এই এইটুকের মান পেয়ে যাবো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। তার মানে এখানে কি হবে? 12 স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার লম্ব মানে 8 স্কোয়ার প্লাস ভূমি মানে ধরেন এই ও এ, ঠিক আছে? 12 স্কোয়ার 144, 8 স্কোয়ার 64, 64 পাশাপাশি বিয়োগ হবে ইজ ইকুয়াল টু ও এ। 144 থেকে 64 গেলে কত থাকে? 80 ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। তাহলে ও এ যদি বের করতে চাই, এই স্কোয়ার টাইপ এসে রুট হবে, তাহলে √80 ইজ ইকুয়াল টু ও এ, √80। আচ্ছা, √80 এইভাবে থাক, তার মানে ও এর মান হচ্ছে √80। একটু বুঝছেন কিনা বলেন? আচ্ছা, একইভাবে আমরা এই যে এইটুক বের করবো ও বি, কিভাবে? আমি যদি এই বি বিন্দু থেকে এই সি বিন্দু যুক্ত করে দিই, বি বিন্দু থেকে সি বিন্দু যুক্ত করে দিলাম, তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুতে যুক্ত করি, তাহলে এই যে বি থেকে সি পর্যন্ত দূরত্ব, এটা কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? কার? এটা এই বি বৃত্তের ব্যাসার্ধ। এই বি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 9 সেন্টিমিটার। তার মানে এই যে এইটুকু 9, আর এই কোণটা 90 ডিগ্রি। কেন? এই যে কেন্দ্রদ্বয়ের সংযোগ রেখাংশ ছেদবিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটাও 90। তাহলে 90 ডিগ্রি বিপরীত হয়, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব 8, আর এই ভূমি বের করবো কি? ভূমি কত? ও বি। তাহলে এবার হচ্ছে সমকোণী ত্রিভুজ ও বিসি, তাহলে ত্রিভুজ ও বিসি সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো। এখানে অতিভুজ হচ্ছে যেটা 9, তাহলে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যেটা হচ্ছে 8 স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। 9 স্কোয়ার 81, 8 স্কোয়ার 64, এর পাশে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার। 81 থেকে 64 গেলে কত থাকছে? 7, 17। তাহলে 17 ইকুয়াল টু ও বি স্কোয়ার। তাহলে স্কোয়ার টাইপ এসে রুট করলে √17 ইজ ইকুয়াল টু ও বি। তাহলে ও বির মান হচ্ছে √17। তাহলে আমি দেখেন এই ও এ পাইছি, ও বি পাইছি, তাহলে এই ও এ আর ও বি যুক্ত করলেই কিন্তু এ বি পাবো। তাহলে অতএব এ বি ইজ ইকুয়াল টু ও এ প্লাস ও বি। এখন ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে √80 প্লাস √17। এখন এইটা এইভাবে রাখবেন না, হ্যাঁ, একটু অ্যাপ্রক্সিমেশন করবেন। অপশন থাকলে পরে আমি দেখা দিতে পারতাম, যদিও লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটা, প্রিলিতেও আসতে পারে, বলা যায় না। আচ্ছা, √81 মান কত? 9। দেখেন এদিকে তাকান, √81 মান কিন্তু 9। 81 মান যদি 9 হয়, √80 মান কি 9 এর খুব কাছাকাছি হবে না? 9 এর খুবই কাছাকাছি হবে। দেখেন 81 আর 80, 81 আর 80 ভেতর কি পার্থক্য খুব?
না, তার মানে এই মানটা কিন্তু 9 এর খুব কাছাকাছি, তাহলে 9ই ধরলাম, আমি ধরলাম অ্যাপ্রক্সিমেশন প্লাস √17। আচ্ছা √16 মান কত? √16 মান 4, তাহলে √17 মানটা 4 এর চেয়ে একটু বেশি, তাহলে 4 এর চেয়ে একটু বেশি ধরলাম না, শুধু 4ই ধরলাম। তাহলে এখানে একটু কম ছিল একটু বেশি ধরে দিছি, এখানে একটু কম ছিল এখানে একটু বেশি ছিল একটু কম ধরে দিছি, অ্যাপ্রক্সিমেশন করে 13 আসছে। মজার বিষয় হচ্ছে এই অঙ্কের উত্তর প্রায় 13.06। তো অপশন দেখি তো বুঝতে পারবেন কত। আপনারা কি অঙ্কটা বুঝছেন? সমস্যা নাই, প্রবলেম নাই। হ্যাঁ, এমন না যে সমকোণটাকে মাঝখানে রেখে বলতে হবে, ব্যাপারটা এমন না। ও বিসি ও এসি এটা কোনো ব্যাপার না। যেমন আমি এটা এই যে ধরেন এ বি সি, আমি এটাকে বলতেই পারি এ বি সি ত্রিভুজ, এটা সমকোণী। এখন এখানে তো আমি তো বলছি না যে কোণ এ সি বি, আমি যদি বলতাম যে কোণ এ বি সি সমকোণ তাইলে ভুল হতো। যখন আমি বলবো যে এই কোণটাকে উল্লেখ করব, তখন আমাকে বলতে হবে এ সি বি সমকোণ। কিন্তু যখন আমি সমকোণী ত্রিভুজ বলছি তখন তো আমি ত্রিভুজকে মানে হাইলাইট করছি, তো ত্রিভুজের ক্ষেত্রে এসিবিও যা এবিসিও তাই। কিন্তু যখন আমি একটা কোণকে উল্লেখ করব তখন আমি যে কোণটা সমকোণ তাকে মাঝখানে রাখতে হবে, প্রবলেম নেই। হয়েছে কি এটা? আপনারা কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। হ্যাঁ, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অঙ্কটা ইম্পর্টেন্ট, আমাদের বইয়ে নাই, কিন্তু বইয়ে নাই, আমি একটু লিখে দিলাম। এবার নোট দিয়ে একটা থিওরি লিখবেন। দুইটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, দুইটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে বৃত্ত দুইটির কেন্দ্র এবং যে বিন্দুতে স্পর্শ করে তা সমরেখ। বৃত্তদ্বয়, আচ্ছা এটা এক নম্বর, বৃত্তদ্বয় যদি বহিস্থভাবে স্পর্শ করে তবে বৃত্তদ্বয়ের কেন্দ্র হতে স্পর্শ বিন্দু পর্যন্ত রেখাংশ সরল কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই যে প্রথম যে লাইনটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, এখন সেই স্পর্শ কিন্তু দুই ভাবে করতে পারে দুইটা বৃত্ত, একটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করতে পারে আর একটা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে প্রথমটাই কি বলছে? দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, এক্ষেত্রে কিন্তু উল্লেখ নাই যে বহিস্থভাবে স্পর্শ নাকি অন্তস্থভাবে স্পর্শ। তার মানে বুঝে নিতে হবে যদি স্পর্শ করে তাহলেই এই ক্ষেত্রে প্রযোজ্য। এই যে স্পর্শ করে তাহলে বৃত্ত দুটির কেন্দ্র, তার মানে এই যে বৃত্ত এই একটা বৃত্ত এই বৃত্ত দুটার কেন্দ্র এবং যে বিন্দুতে স্পর্শ করে, এবং এই বৃত্তটা যে বিন্দুতে স্পর্শ করছে এই কেন্দ্র দুইটা আর এই স্পর্শ বিন্দু এরা সমরেখ, মানে একই রেখার উপর অবস্থান করবে। বোঝা গেছে কথাটা? তা সমরেখ মানে বৃত্ত দুইটার কেন্দ্র এবং যে বিন্দুতে স্পর্শ করছে ওই স্পর্শ বিন্দু সমরেখ। এই যে এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুতে যদি স্পর্শ করে এবিসি কি সমরেখ। এখানেও তাই, এটা হচ্ছে এ বৃত্তের
এ বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বি বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে স্পর্শ বিন্দু। এই যে এরা সমরেখ। মানে সোজা কথা, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, সেটা বহিস্থভাবেও করতে পারে, অন্তস্থভাবে করতে পারে। স্পর্শ করলে বৃত্ত দুইটার কেন্দ্র আর যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুগুলা কি একই রেখার উপর অবস্থান করবে, তাই সমরেখা বলা হচ্ছে। মানে ওই বিন্দু তিনটা, কোন বিন্দু তিনটা? একটা হচ্ছে এই যে কেন্দ্র একটা বিন্দু, এই কেন্দ্র একটা বিন্দু, আর স্পর্শ বিন্দু, এই তিনটা বিন্দু একটা রেখার উপর অবস্থান করবে। আশা করি বুঝতে পারছেন। এবার কি বলছে? বৃত্তদ্বয় যদি বহিস্থভাবে স্পর্শ করে, এবার উল্লেখ করছে যে বৃত্তদ্বয় যদি বহিস্থভাবে স্পর্শ করে, তবে বৃত্তদ্বয়ের কেন্দ্র হতে স্পর্শ বিন্দু পর্যন্ত রেখাংশ। বৃত্তদ্বয় যদি বহিস্থভাবে স্পর্শ করে, মানে এই যেটা, এই কেজ, এই যে বৃত্তদ্বয় যদি বহিস্থভাবে স্পর্শ করে, তবে বৃত্তদ্বয়ের কেন্দ্র থেকে, বৃত্তদ্বয়ের কেন্দ্র মানে এই কেন্দ্র আর এই কেন্দ্র, এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত রেখাংশ, মানে এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত রেখাংশ মানে এটা, এই কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত রেখাংশ মানে এইটা। তাহলে এই রেখাংশ আর এই রেখাংশ একটা সরল কোণ উৎপন্ন করে, মানে এই যে 180 ডিগ্রি, দেখছেন? এই কথাটা বলছে। তাহলে বৃত্তদ্বয় যদি বহিস্থভাবে স্পর্শ করে, সেক্ষেত্রে মানে এই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু পর্যন্ত রেখাংশ আর এই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু পর্যন্ত রেখাংশ, এই রেখাংশ দুইটা যখন এসে মিলিত হবে তখন একটা সরল কোণ উৎপন্ন হবে, এই কথাটা বলছে। বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তবে বৃত্তদ্বয়ের কেন্দ্র হতে স্পর্শবিন্দু পর্যন্ত রেখাংশ, মানে এই কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত রেখাংশ, এই কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত রেখাংশ, এই রেখাংশ দুইটা মিলে যাবে, একটা সরল কোণ সৃষ্টি হবে। ওকে, এগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসছে। আচ্ছা, এবার আমি চলে যাব নতুন থিওরি, খুবই ইম্পর্টেন্ট থিওরি, খুবই ইম্পর্টেন্ট থিওরি লেখেন, থিওরি লেখেন। এর আগের গুলো কিন্তু প্রত্যেকটা থিওরি গুলো সুন্দর করে লিখবেন, কিন্তু চিত্র আঁকা একাই, নাহলে কিন্তু সমস্যা হবে। একটি বৃত্তের, এটা খুবই ইম্পর্টেন্ট, এখন যেটা লিখতেছি এটা খুবই ইম্পর্টেন্ট। একটি বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু নয়, এখানে কমা দিবেন, স্পর্শকের পরে কমা দিয়ে লিখবেন স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। খুবই ইম্পর্টেন্ট থিওরি। একটি বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, কোন বিন্দুতে মানে বৃত্তের কোন বিন্দুতে, বৃত্তের উপর যে কোনো বিন্দুতে যদি আপনি একটা স্পর্শক আঁকেন, কোন বিন্দু মানে কোন নির্দিষ্ট বিন্দু না, যে কোনো একটা বিন্দুতে যদি আপনি স্পর্শক আঁকেন, তাহলে এই ঘটনাটা প্রযোজ্য হবে। আচ্ছা, একটি বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। শোনেন, এই যে কথাটা না, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, আপনি জানেন এই লাইনটি বোঝে না অনেক মানুষ, মানে এই বাংলাটাই বোঝে না যে এই বাংলাটা কি বলতেছে। তাহলে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, কোন বিন্দুতে স্পর্শক আঁকাবেন আপনি? কোন একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকান, তাকান, তাহলে এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকাবো, স্পর্শক আঁকালাম, এই যে, যদি স্পর্শক হয়নি, একটু সেদক হয়ে গেছে, ধরে নেন এটা স্পর্শক, কোন বিন্দুতে? এই যে এই বিন্দুতে, এটার নাম দিলাম হচ্ছে আমি সি বিন্দু। হ্যাঁ, আচ্ছা, এটা আছে এবি স্পর্শক, ওইটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু। আচ্ছা, এবার কি বলছে? কোন একটি বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে কোন বিন্দু, সেই সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই স্পর্শকটা কি হবে জানেন? এই স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখন অনেকে বোঝে না যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে কি বোঝায়, এইটাই বোঝে না যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে কি, আসলে এটা কি ভাই, হোয়াট ইজ দিস? দেখেন, এটা একটা বৃত্ত। হ্যাঁ, এখন ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। তাহলে এই কেন্দ্র থেকে আমি এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? ইয়েস ইয়েস। এখন ব্যাসার্ধ এরকম কত ব্যাসার্ধ আছে? এরকম অসংখ্য ব্যাসার্ধ আছে, অসংখ্য। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব নিলেই কি হবে? সেটা ব্যাসার্ধ হবে। তার মানে এরকম অসংখ্য ব্যাসার্ধ আছে। এই অসংখ্য ব্যাসার্ধর মধ্যে
যে ব্যাসার্ধটা এই স্পর্শ বিন্দু দিয়ে যাবে, তাকান তাকান তাকান, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে আমি যখন ব্যাসার্ধ আঁকাবো সেই ব্যাসার্ধ তো এই বৃত্তের উপর বিভিন্ন বিন্দুতে যায় পড়বে, তাই না? তাইলে এখানে তো আমি অনেক ব্যাসার্ধ আঁকাতে পারি। এই ব্যাসার্ধগুলোর মধ্যে যে ব্যাসার্ধটা এই স্পর্শ বিন্দু দিয়ে যাবে, এই স্পর্শকটা এই ব্যাসার্ধের উপর লম্ব, সব ব্যাসার্ধের উপর না। এটা খুবই ইম্পর্টেন্ট। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে হচ্ছে আমি এখান থেকে যদি একটা ব্যাসার্ধ আঁকাবো যে ব্যাসার্ধটা স্পর্শ বিন্দু দিয়ে যাবে, তাহলে এই স্পর্শকটা হবে ওই ব্যাসার্ধের উপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন তো? হ্যাঁ, তাই এটা যদি ও হয় তাহলে ওসি লম্ব কি? ওসি লম্ব এ বি। তাহলে এই ওসি হচ্ছে এ বি এর উপর লম্ব। আমি আবার বলছি, স্পর্শক, এই কথাটা মাথায় রাখেন, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এইটুকু স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখন প্রশ্ন হচ্ছে যে তার মানে এখানে যদি আপনি এই ব্যাসার্ধটা আঁকান, এটা কিন্তু লম্ব না, এটা কিন্তু স্পর্শকের উপর লম্ব না। লম্ব হয়েছে না? বুঝছেন? তার মানে অনেক ব্যাসার্ধ আছে, তার মধ্যে যে ব্যাসার্ধটা স্পর্শ বিন্দুর দিয়ে যাবে, এজন্য বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমি যদি চিত্রটা এরকম আঁকাই, ধরেন স্পর্শ বিন্দু এখানে, স্পর্শক এখানে নিলাম, এই যে স্পর্শক, আর এটা হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে আমি যদি কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ আঁকাই, তাহলে এই স্পর্শকটা এর উপর লম্ব। বুঝছেন? স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, মানে একটা স্পর্শক আঁকালে পরে, হ্যাঁ, স্পর্শক আঁকানোর পরে আমি যদি স্পর্শ বিন্দু দিয়ে একটা ব্যাসার্ধ আঁকাই, তাহলে এই স্পর্শকটা ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে। অনেকে বোঝে না যে ভাই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে কি। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে হচ্ছে এই বৃত্তে তো অনেক ব্যাসার্ধ আছে, তা সেই ব্যাসার্ধগুলোর মধ্যে যে ব্যাসার্ধটা স্পর্শ বিন্দু দিয়ে গেছে সেই ব্যাসার্ধকে বলা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা আর এই যে স্পর্শক আঁকাইছি এরা লম্ব হবে। তাহলে এই যে স্পর্শক না, এই স্পর্শক হচ্ছে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, মানে এই কোণটা 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি বুঝছেন। এবার আরেকটা থিওরি লিখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে কই গেল? আচ্ছা, বিন্দু হতে বৃত্তের উপর সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করা যায়। সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করা যায়। দেখেন, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ দুটি স্পর্শক অঙ্কন করা যায়। কথাটা কি বলছে? ধরেন এটা একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও। ওকে, এখন এই বৃত্তের বহিস্থ কোন বিন্দু মানে সেই বিন্দুটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। বহিস্থ মানে বৃত্তের বাইরে থেকে। তাহলে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, ধরেন এটা একটা বিন্দু যার নাম দিলাম এ, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর সর্বোচ্চ দুইটা স্পর্শক আঁকা যাবে। তো এটা তো খুবই সিম্পল, একটা হলো এই পাশ দিয়ে, হ্যাঁ, আর একটা হলো এই পাশ দিয়ে। এর বাইরে আর কোনো স্পর্শক আঁকা যাবে না, এর বাইরে আর কিছু নিয়ে গেলে সেটা ছেদক হয়ে যাবে। তার মানে দুইটার বেশি কি স্পর্শক অঙ্কন করা সম্ভব না বহিস্থ কোনো বিন্দু থেকে। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ কয়টা? দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে দেখেন এদিকে তাকান, এই স্পর্শ বিন্দুর নাম যদি আমি দিই সি, আর এই স্পর্শকের নাম দিলাম, ধরেন স্পর্শ বিন্দু এটা, হ্যাঁ, এই স্পর্শকের নাম দিলাম আমি বি। তাহলে এই বহিস্থ বিন্দু হচ্ছে এ, আর এই বৃত্তের উপর আমি দুইটা, এই বহিস্থ বিন্দু থেকে আমি দুইটা স্পর্শক আঁকাইছি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এবি। ঠিক আছে, ঠিক আছে, এই দুইটা স্পর্শক অঙ্কন করা যায়, এর বেশি করা যাবে না। এখন এখানে তিনটা পয়েন্ট আপনাকে একটু মাথায় রাখতে হবে। দেখেন একটু তাকান, একটা প্রশ্ন হচ্ছে দুইটা, একটা বৃত্তে কতগুলো স্পর্শক অঙ্কন করা যায়? প্রশ্ন তিনটা, খেয়াল করেন প্লিজ। এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে একটি বৃত্তে কতগুলো স্পর্শক অঙ্কন করা যায়? উত্তর হচ্ছে অসীম সংখ্যক। আরেকটা হচ্ছে একটা বৃত্তের একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা যায়? উত্তর হচ্ছে একটাই। আরেকটা হচ্ছে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কতগুলো স্পর্শক অঙ্কন করা যায়? উত্তর হচ্ছে দুইটা। অনেকে বলে যে একই প্রশ্ন না, এই তিনটা প্রশ্ন তিনটা ভিন্ন রকম। আমি দেখেন
প্রশ্ন 1, 1 নম্বর প্রশ্নে একটি বৃত্তে অসংখ্য একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়, অঙ্কন করা যায়? এর উত্তর হচ্ছে অসংখ্য। এর উত্তর অসংখ্য। কেন অসংখ্য? কারণ বলছে একটা বৃত্তে কতগুলো স্পর্শক, তার মানে বৃত্তের এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়, এখানে একটা আঁকা যায়, এখানে একটা আঁকা যায়, এখানে একটা আঁকা যায়, বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়? অসংখ্য। এটার উত্তর কত? অসংখ্য। অ্যান্সার হচ্ছে অসংখ্য। না বুঝে পড়লে পরে বিপদে পড়বেন। 2 নাম্বার বলবে একটি বৃত্তের একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা যায়? একটি বৃত্তের একটি বিন্দুতে, তার মানে এটা একটা বৃত্ত, এই বৃত্তের কোনো একটা বিন্দুতে যদি এই বিন্দুতে আঁকাই তাহলে এই বিন্দুতে একটাই আঁকা যাবে, এই বিন্দুতে একটার বেশি আঁকা যাবে না। তার মানে একটা বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়? উত্তর অসংখ্য। অসংখ্য। একটা বৃত্তে মানে এই বৃত্তের যে কোনো জায়গায়, এখানে এখানে একটা, এখানে একটা, কিন্তু যখন বলতেছে একটা বৃত্তের একটা বিন্দুতে মানে এই বৃত্তের কোনো একটা বিন্দুতে, তাহলে কোনো একটা বিন্দুতে অবশ্যই একটার বেশি যাবে না, তাহলে একটি। আর এখন যেটা বললাম বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে, এবার বলতেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কতগুলি স্পর্শক আঁকা যায়? তাহলে 2টা। এটার উত্তর হচ্ছে 2টা। 3টা রকম প্রশ্ন। আর যদি বলে বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কতগুলি স্পর্শক আঁকা যায়? উত্তর হচ্ছে একটাও না। কেন? কারণ অন্তস্থ কোনো বিন্দু থেকে যখনই বৃত্তের উপর কিছু আঁকাতে যাবেন সেটা স্পর্শক হবে না, সেটা হয়ে যাবে ছেদক। তাহলে 4টা পয়েন্ট আমি। 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে একটি বৃত্তে কতগুলো স্পর্শক আঁকা যায়? অসংখ্য। 2 নম্বর পয়েন্ট কি? একটি বৃত্তের একটি বিন্দুতে কেবল একটি স্পর্শক আঁকা যায়। 3 নম্বর পয়েন্ট কি? একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর 2টা স্পর্শক অঙ্কন করা যায়। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। মনে থাকবে? আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন আমি নতুন থিওরি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর 2টি স্পর্শক টানলে বহিস্থ বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে অনেকবার। দূরত্ব সমান। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর 2টা স্পর্শক টানলে বহিস্থ বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। মানে কি জানেন? এটা একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এই বৃত্তের বহিস্থ বিন্দু মানে ধরেন এই বিন্দু, এটা এ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যদি 2টা স্পর্শক আঁকি তাহলে এই পাশে একটা স্পর্শক, এই পাশে একটা স্পর্শক, এই যে 2টা স্পর্শক আঁকলাম, 2টা স্পর্শক আঁকলে এটা হচ্ছে কেন্দ্র ও, আর এটা হলো স্পর্শ বিন্দু, এটার নাম দিলাম বি, আর এটা হলো সেই স্পর্শ বিন্দু, এটার নাম দিলাম সি। তাহলে স্পর্শক অঙ্কন করলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর 2টি স্পর্শক আনলে, এই যে 2টা স্পর্শক আঁকছি, অঙ্কন টানলে বহিস্থ বিন্দু মানে এখান থেকে বহিস্থ বিন্দু হতে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তাহলে বহিস্থ বিন্দু হতে মানে এখান থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব, তাহলে এখান থেকে এই স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব মানে হচ্ছে এবি, আর এখান থেকে এই স্পর্শ বিন্দুর দূরত্ব মানে হচ্ছে এসি। তাহলে এবি ইকুয়াল টু এসি। বুঝছেন কিনা বলেন? এই হলো মানে
এই বহিস্থ বিন্দু থেকে এই পাশে যে বিন্দুতে স্পর্শ করছে সেই দূরত্বটা আর এই বহিস্থ বিন্দু থেকে এই পাশে যে বিন্দুতে স্পর্শ করছে সেই দূরত্বটা কি সমান? মানে বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুইটা স্পর্শক আঁকবেন, টানবেন, তাহলে বহিস্থ বিন্দু থেকে ওই স্পর্শ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই পয়েন্ট থেকে এই স্পর্শ বিন্দুর দূরত্ব আর এই পয়েন্ট থেকে এই স্পর্শ বিন্দুর দূরত্ব, এই দুটা কি সমান? মানে এই অংশ আর এই অংশ, এটা যদি 5 সেন্টিমিটার হয় এটা 5 সেন্টিমিটার হবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু গাণিতিক সমস্যা সমাধান করব। হ্যাঁ, কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। দেখেন আপনারা আচ্ছা, আমি একটু শুরুতে আমি যাচ্ছি হচ্ছে আমাদের যে লেকচার বুক আছে, এই লেকচার বুকের সবাই একটু মনোযোগ দেন। লেকচার বুকের পেজ নাম্বার হলো লেকচার বুকের পেজ নাম্বার 375। লেকচার বুকের 375 পেজে র্যান্ডম প্রবলেমস আছে। এই র্যান্ডম প্রবলেমস এর মধ্যে কিছু স্পর্শক রিলেটেড গাণিতিক সমস্যা আছে, আমি সেইগুলো আগে সলভ করাবো। হ্যাঁ, দেখেন 375 পেজে দেখবেন। তাহলে প্রথমে র্যান্ডম প্রবলেমসে 8 নাম্বার প্রশ্ন কি বলছে? চিত্রে ও, খেয়াল করেন, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ এবং পিবি একটি স্পর্শক। তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, দেখেন এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, পিএ এই যে পি হলো বহিস্থ কোনো বিন্দু আর এ হলো স্পর্শ বিন্দু। তাহলে পিএ আর পিবি, তাহলে পিবি এই দুইটা হচ্ছে স্পর্শক, তাহলে এইটা আর এটা একটা স্পর্শক। ওকে, ফাইন। এখন বলছে কোণ পিএও ইজ ইকুয়াল টু হোয়াট? তাকান প্লিজ, কোণ পিএও কত? পিএও মানে কোনটা বোঝাচ্ছে? পিএও মানে এই কোণটা নির্ণয় করতে বলছে। এখন আমরা কি একটু আগে একটা থিওরি পড়লাম না? কোন বৃত্তে, দেখেন, কোন একটা বৃত্তের কোন বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করলে, হ্যাঁ, এই স্পর্শকটা এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এটা কি স্পর্শক না? এই পি এ কি স্পর্শক না? ইয়েস। আর এটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ না? হ্যাঁ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ। আর এই ব্যাসার্ধটা দেখেন স্পর্শ বিন্দু দিয়ে গেছে, খেয়াল করছেন? তাহলে এই আমরা কি বললাম? এই যে স্পর্শক এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে এই কোণটা 90। আবার বলছি এই কোণটা 90, কিন্তু এই যে এই কোণটা। তাহলে উত্তর কত ডিগ্রি? উত্তর হচ্ছে 90 ডিগ্রি। উত্তর হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে কি বিষয়টা? না বুঝলে প্রশ্ন করতে হবে। এটাও কিন্তু 90, এটাও 90। হ্যাঁ, নেক্সট 59 নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক। তাহলে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ মানে এটা এবং পিবি মানে এটা, এরা দুইটা স্পর্শক। ওকে, ফাইন। বলছে পিবি কত? কিসের মান চাইছে বলেন? পিবি মানে কিন্তু এই যে এটা, এখান থেকে যে এই পর্যন্ত দূরত্ব চাইছে। তাহলে পিবি এর ভ্যালু কি দেওয়া আছে? পিবি এর ভ্যালু দেওয়া আছে x+4। খেয়াল করে দেখেন, পিবি এর ভ্যালু দেওয়া আছে x+4। তাহলে পিবি এর ভ্যালু যেহেতু x+4 দেওয়া আছে, তার মানে পিবি এর ভ্যালু যদি বের করতে চান তাহলে x এর মান লাগবে। তাহলে প্রথম কাজ হচ্ছে x এর মান বের করা। তো x এর মান বের করতে যাই আমরা একটা থিওরি অ্যাপ্লাই করব। আমরা একটু আগে পড়ছি না যে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি দুইটা স্পর্শক আঁকা যায়, তাহলে এই কেন্দ্র থেকে এই স্পর্শবিন্দুর দূরত্ব আর এই কেন্দ্র থেকে এই স্পর্শবিন্দুর দূরত্ব সমান হয়। তাহলে এখান থেকে এইটুকের এখান থেকে এইটুকের দূরত্ব দেওয়া আছে, এই যে 2x+3, এটা কার? এটা হচ্ছে এটার দূরত্ব, মানে দৈর্ঘ্য। আর এই যে x+4, এটা কার দৈর্ঘ্য? এটা হচ্ছে পিবির দৈর্ঘ্য। তার মানে এই x+4 মানে আমরা কি বলতে পারি না পি ইকুয়াল টু পিবি? এটা বলতে পারি কিনা? কারণ আমরা একটু আগে পড়ছি বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক টানলে ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব কি হয়? সমান হয়। তার মানে এইটুক আর এইটুক সমান। তাহলে পি এর মান হচ্ছে 2x+3, তাহলে এটার পরিবর্তে 2x+3, আর এই পিবির মান হচ্ছে x+4। এবার x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 2x, এই প্লাস x এই পাশে আসলে মাইনাস x, এই পাশে আছে 4, এই প্লাস 3 এই পাশে গেলে -3, 2x থেকে x গেলে x, 4 থেকে 3 গেলে 1, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1। x এর ভ্যালু বের করলাম। এবার কিসের মান চাইছে? পিবি। তাহলে পিবি ইকুয়াল টু কি? পিবি ইকুয়াল টু কত? পিবি ইকুয়াল টু x+4। তাহলে x এর মান বের করে ফেলছি 1, তাহলে 1 + 4 = 5, তার মানে পিবি হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন? থিওরি জানলে অঙ্ক পারবেন ভালোভাবে, থিওরি না জানলে কিন্তু বিপদ। নেক্সট, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ এবং পিবি দুটি স্পর্শক, বলছে ব্যাসার্ধ কত?
দেখেন এই পি এ আর এই পিবি কি দুটো স্পর্শক, বলছে ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ মানে কি বলেন তো? ব্যাসার্ধ মানে হচ্ছে এই যে এখান থেকে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব মানে এইটুক, এবং এইটুকের মান হলো x+2, ওরা উল্লেখ করে দিছে। দেখেন ওই যে সাইডে লেখা আছে, ওইখানে x+2 লেখা মানে কি বুঝতে হবে, এই যে এইটুক হলো x+2। তার মানে এই যে ব্যাসার্ধ ওবি, এই যে ওবি এটা যে x+2, তাহলে ব্যাসার্ধের এই মান যদি বের করতে চান তাহলে x এর মান জানতে হবে। আর এই x এর মান জানার জন্য আমার এই পি এ স্পর্শক আর পিবি স্পর্শকের দৈর্ঘ্য দিয়ে আছে x+4 to x+3। আমরা কি জানি কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব কি হয়, সমান হয় না? তার মানে এই দূরত্ব পি এ আর এই দূরত্ব পিবি এই দুটো সমান, তার মানে এইটুক আর এইটুক সমান, এই দুটো সমান করে এক্স এর মান বের করতে হবে, সেই এক্স এর মান এখানে বসাই দিলে ব্যাসার্ধ আসবে, বুঝছেন? তাহলে আমরা জানি কি পি এ ইজ ইকুয়াল টু কি পিবি, পি এ ইজ ইকুয়াল টু পিবি। তাহলে পি এর মান কত 2x+3, পিবির মান কত x+4। তাহলে এটা হচ্ছে 2x, এই প্লাস এক্স এই পাশে এসে মাইনাস এক্স, এটা হচ্ছে 4 প্লাস 3 ওই পাশে গেলে -3। তাহলে 2x থেকে x গেলে x, এটা হচ্ছে 1। তাহলে অতএব ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধকে বলেন তো, ব্যাসার্ধ OB ইজ ইকুয়াল টু x+2। তাহলে x এর মান 1, এটা হচ্ছে 2, তাহলে 1 + 2 কত 3, তাহলে উত্তর হচ্ছে 3। নেক্সট, চিত্রে OCB কত? দেখেন চিত্রে OCB, এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, মানে এই কোণের মান বের করতে বলছে। OCB কত? এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সি বিন্দু হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু, দেখছেন? সি বিন্দু কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু না? এই বহিস্থ বিন্দু থেকে এই যে বি বিন্দু, এটা একটা স্পর্শক, এই যে বি বিন্দুতে স্পর্শ করছে, চিত্র দেখে বুঝে নিতে হবে। তাহলে আমরা একটা জিনিস পড়ছিলাম না, বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে এই যে একটা স্পর্শক আর এইটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এটা হলো স্পর্শক। তাহলে এই স্পর্শকটা কি, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, মানে এই কোণটা 90, এটা বুঝে নিতে হবে, বলা থাকবে না। এটা 90 আর এই কোণের মান দিয়ে আছে 4a, এই কোণের মান কত 4a আর এই কোণের মান কত a। তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এটা হলো 4a, এটা হলো a আর এটা 90, বলা নাই, বুঝে নিতে হবে। এই তিন কোণের সমষ্টি কত 180, এই 4a আর a কত 5a। এর মান যেহেতু বের করবেন তাহলে এগুলো রেখে দেন, বাকিগুলো পার করে দেন। তাই 90 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে 180 মাইনাস 90, তার মানে 5a ইজ ইকুয়াল টু 180 থেকে 90 গেলে 90, তাহলে এই ইকুয়াল টু কত, এটা হচ্ছে 90, এই 5 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, 5 18 তে 90, তার মানে এর মান হচ্ছে 18, এর ভ্যালু হচ্ছে 18। খুবই সিম্পল, শুধু থিওরিটা বুঝতে হবে যে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধি 12 সেন্টিমিটার হলে থেটা কত? খেয়াল করে দেখেন প্লিজ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তার পরিধি 12 সেন্টিমিটার হলে থেটা কত? থেটা মানে কি বলেন তো? এখানে থেটা বলতে কোনটা বোঝাচ্ছে? এখানে থেটা বলতে এই যে এই কোণটাকে বোঝাচ্ছে, এই কোণ। ওকে ফাইন। এখন এই পরিধি 12 সেন্টিমিটার দেওয়া আছে, এটা এমনিতেও দেওয়া থাকতে পারে, বা এই চিত্র দিয়ে বললো যে চিত্রে থেটা কত, এগুলো কিছুই দিল না, বললো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে থেটা কত। এই পরিধি না দিয়ে, এটুকু না দিয়েই বললো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে থেটা কত, এরকম আসতে পারে। পরিধি দিয়ে আপনাকে কনফিউজ করে দিছে। আচ্ছা আমাকে আপনারা বলেন তো, এই পি থেকে বি পর্যন্ত এটা কি স্পর্শক না? ইয়েস। আবার পি থেকে এ পর্যন্ত এটা স্পর্শক না? আমরা একটু আগে পড়ছি যে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে এই কোণটা 90, এটা 90। তাহলে এটাও কিন্তু এই যে স্পর্শক পি এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটার উপর লম্ব, মানে এই কোণটা 90। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন তো, এটা কি পি এ ও বি, এটা কি একটা চতুর্ভুজ না? খেয়াল করেন প্লিজ, পি এ ও বি একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ। আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360। তাহলে একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা 90, এটা জানা, বুঝে নিতে হবে, দেওয়া নাই। আর এই থেটাটা বের করতে হবে, আর এই কোণটাও 90, এই চার কোণের সমষ্টি হলো 360। এখন এটা ক্যালকুলেশন করে থেটা বের করতে হবে, খুবই সিম্পল। হ্যাঁ, তাহলে 90 90 180, 180 আর 60 কত? 240, 240 প্লাস থেটা ইজ ইকুয়াল টু 360। তাহলে এই থেটা যদি বের করতে চান তাহলে থেটা রেখে দেন, এই 360 এই 240 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তাহলে কত 120, তার মানে থেটার মান হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? থেটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, বুঝছেন? থেটার মান 120, খুবই সিম্পল, শুধু থিওরি বুঝতে হবে। হ্যাঁ, নেক্সট,
এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধি 12 সেন্টিমিটার, ওই একই প্রশ্ন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধি 12 সেন্টিমিটার, বলছে এবি চাপের দৈর্ঘ্য কত। এবি চাপ, আসলে এবি চাপ দেওয়া উচিত না, এখানে আরেকটা বিন্দু দিয়ে বলা উচিত ছিল, মনে করেন এখানে এডি দিতাম, তাহলে এডিবি চাপ, তাহলে এইটা বোঝাতো। বুঝে নিতে হবে যে কোনটুক চাইছে। পরিধি মানে এই পুরোটা, এই যে বৃত্তের পরিধি হলো 12 সেন্টিমিটার, আর এডি চাপের এই যে এবি চাপের দৈর্ঘ্য মানে এই যে এইটুকের দৈর্ঘ্য চাইছে, এইটুকের দৈর্ঘ্য, এইটুকের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন আমাকে বলেন, আমরা কি একটা থিওরি পড়ছিলাম না, এই যে কোন একটা ধরেন এটা হচ্ছে এ বি, হ্যাঁ, আর এইটা ধরেন এস, এই চাপের দৈর্ঘ্য এস, আর এই কোনটা যদি থিটা হয়, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম, মনে করে দেখেন, আমি আপনাদেরকে পড়াইছিলাম যে চাপের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা, মনে আছে? মনে আছে? যেখানে থিটাটা হচ্ছে রেডিয়ানে নিতে হবে যদি ডিগ্রিতে দেওয়া থাকে। এস ইকুয়াল টু আর থিটা, তার মানে এই যে চাপের দৈর্ঘ্য, এটা যদি বের করতে চান, এই এ বি চাপের দৈর্ঘ্য, এই যে এ বি দিলাম আমি, যেটা এ বি চাপের, এই যে টুক, এটা হবে আর থিটা। আর মানে বৃত্তের ব্যাসার্ধ, প্রশ্ন দেওয়া নাই, বের করতে হবে প্রথম কথা। থিটা মানে হচ্ছে কি? থিটা মানে হচ্ছে এই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, তাহলে আমি যখন এই চাপের দৈর্ঘ্য বের করব, এই চাপটা কেন্দ্রে উৎপন্ন করছে হচ্ছে থিটা কোণ, এই চাপটা কেন্দ্রে উৎপন্ন করছে থিটা কোণ, তার মানে থিটার মান লাগবে। প্রথম কাজ হচ্ছে থিটার মান বের করা, যেটা আগের অঙ্কে করে আসছি। তাহলে এই যে এই কোণটা 90, হ্যাঁ, তবে এই কোণটা 90, এটা 60 দেওয়া আছে, তাহলে এটা পাবো না, কারণ এটা তো একটা চতুর্ভুজ, পি এ ও বি একটা চতুর্ভুজ, তো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, আগের অঙ্কে যেটা করলাম, তো এই 4 কোণের সমষ্টি করে থিটার মান কত আসবে? 120। থিটার মান আগে বের করতে হবে, কারণ কোশ্চেন তো থিটা উল্লেখ নেই, বুঝছেন? এখন এই আর মানে বৃত্তের ব্যাসার্ধ, এটাও তো দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে বৃত্তের পরিধি। এখন পরিধি মানে কি? 2 পাই আর কিনা, 2 পাই আর কিনা, এই 2 পাই আর এর ভ্যালু হচ্ছে 12। এখান থেকে আপনাকে আর বের করতে হবে, তাহলে আর রেখে দেন 12, আর এই 2 পাই এই পাশে গুণ আছে, এই পাশে সে ভাগ হবে, এই 2 দিয়ে এটা 6, তাহলে 6 বাই পাই, এটা কি 6 বাই পাই হচ্ছে আর এর মান। তাহলে এই ব্যাসার্ধের মান 6 বাই পাই ইন্টু এই থিটার মান হচ্ছে 120, 120 ডিগ্রি, ডিগ্রি থাকলে রেডিয়ানে কনভার্ট করতে বলছিলাম, পাই বাই 180 দিয়ে গুণ। ভুলে গেলে হবে না ভাইয়া, কোনো কিছু ভুলে যাওয়া যাবে না। এই পাই দিয়ে এই পাই কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 6 দিয়ে এটা যাবে হচ্ছে 3 6 18, এই 3 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার 3 4 12, তাহলে উত্তর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এবি চাপের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ক্লিয়ার? এলো মূল প্রসেস, মূল প্রসেস, ঠিক আছে? মূল প্রসেস, কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আমরা জানি চাপের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে আর থিটা। আর কি? বৃত্তের ব্যাসার্ধ। থিটা কি? থিটা হচ্ছে যে চাপের দৈর্ঘ্য বের করতে বলছে সেই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে। এই চাপের দৈর্ঘ্য বের করতে বলছে, এই চাপটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, থিটা দেওয়া নাই, তাহলে প্রথমে থিটা বের করতে হবে, আগের অঙ্কে করলাম যেভাবে ওইভাবে। হ্যাঁ, এখন তারপরে ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে পরিধি, পরিধি থেকে ব্যাসার্ধ বেরোবে, তারপর অঙ্ক করে ফেলতে হবে। আর এটা আমি অন্য একটা মেথডে শেখাইছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা বলেন তো? সে মেথডটা কি ছিল? বলছিলাম যে এই যে দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান, এই যে থিটা, এই থিটা কত ডিগ্রি বেরোচ্ছে? থিটা বেরোচ্ছে 120, থিটা কত বেরোচ্ছে? 120 ডিগ্রি। তাহলে আমি বলছিলাম এখানে পরিধির মান 12 সেন্টিমিটার, পরিধি মানে এই পুরোটার দৈর্ঘ্য 12। তাহলে আমি বলছিলাম এই থিটার মান 120, এই পুরো কোণের মান কত? 360। তাহলে এই যে 120, এই 120 এই 360 এর কত অংশ? এই যে এটুকু 120 না, তাহলে পুরো 360 এর কত অংশ? 120। 360 কে 120 দিয়ে ভাগ করেন, 3 × 36, তার মানে এই 120 হবে এই 360 এর 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, তাই না? 3 ভাগের 1 ভাগ না? ইয়েস ইয়েস। তার মানে এই চাপের দৈর্ঘ্য হবে এই পুরো পরিধির 3 ভাগের 1 ভাগ। এই পুরো পরিধির মান দেওয়া আছে 12, তাকে 3 দিয়ে ভাগ করলেই তো ভাইয়া পেয়ে যাবেন এই যে এইটুক কত, তার মানে 4 সেন্টিমিটার। এটা তো করাই লাগে না, অত কিছু করা লাগবে না, সিম্পল না? এই কনসেপ্টগুলো কেন শেখাইছি? এগুলো তো সুপার কনসেপ্ট, এই কনসেপ্টগুলো আপনার পরীক্ষা হলে সময় সেভ করবে। হ্যাঁ, বুঝে পড়তে হবে যে এইটুকু, এই যে এখানে যে থিটাটা দেওয়া আছে, এই থিটাটা এই পুরো 360 এর যত অংশ, এইটুক এই চাপের দৈর্ঘ্য হবে এই পুরো পরিধির তত অংশ। এই থিটা বেরোছিল 120, 360 এর কত অংশ? 3 ভাগের 1 ভাগ। এই যে ভাগ করলেই পাই যাবেন, 360 কে 120 দিয়ে ভাগ করলে 3 ভাগের 1 ভাগ। তার মানে এই চাপের দৈর্ঘ্য হবে এই পুরো পরিধি মানে 12 সেন্টিমিটারের 3 ভাগের 1 ভাগ। তো 3 দিয়ে ভাগ করেন 12 সেন্টিমিটার, কি উত্তর হয়ে গেল। নেক্সট,
2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোন বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এই চিত্রটা কিন্তু পরীক্ষায় নাও থাকতে পারে, আবার বলছি এই চিত্রটা এখানে নাও থাকতে পারে, চিত্রটা থাকার সম্ভাবনা খুবই কম, ক্ষীণ। ঠিক আছে, কি বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু। বোঝেন, তাহলে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। ওকে ফাইন, 2 সেন্টিমিটার। ওকে, এবার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে কোন দিকে? সেটা যে কোনো দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে, এই দিকে হতে পারে। কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, তাহলে ব্যাসার্ধ যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরের বিন্দুটা নিশ্চয়ই বৃত্তের বাইরে অবস্থান করতেছে, কারণ ব্যাসার্ধ 2, তার মানে এইটুক 2, তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার মানে আরো দূরে। তাহলে কেন্দ্র থেকে, এই যে ধরলাম এটা হলো কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো একটা বিন্দু, এই বিন্দুর নাম দিলাম এ। দূরে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু হতে, কোনো বিন্দু মানে এই যে এই বিন্দু, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এই বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক আঁকাবো, সেই স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে বলছে। এই যে, তাইলে আমরা জানি কেন্দ্র থেকে স্পর্শকের উপরে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমি এটা একটু মুছে দিই, এটা মুছে দিই, বোঝাতে সুবিধা হবে। এই যে আমরা কি জানি, স্পর্শক এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে এই ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। অঙ্কে চাইছে কি? স্পর্শকের দৈর্ঘ্য। এবং এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত বিন্দু, তার মানে এই যে পুরো ডিস্টেন্সটা 5, বুঝছেন কিনা বলেন? কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বিন্দু, তাহলে পুরো ডিস্টেন্সটা 5, আর ব্যাসার্ধ 2 দেওয়া আছে, তাহলে এইটাকে একটা সমকোণী ত্রিভুজ না? এখানে এই যে ধরেন এটা ও, এটা হচ্ছে বি, তাহলে ও এ বি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে অতিভুজ কোনটা? অনেকে এই জায়গা ভুল করে, অনেকে মনে করে এটা অতিভুজ। চিত্র দেখে যে এরকমই মনে হোক, থিওরি বুঝতে হবে। সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, তাহলে সমকোণ তো এখানে এইটা ভাইয়া, তাহলে এর বিপরীত বাহুতে এইটা অতিভুজ। হ্যাঁ, তাহলে এখানে আমার এই দৈর্ঘ্যটা চাইছে, স্পর্শকের দৈর্ঘ্য চাইছে, মানে এইটা। তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এই অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে যেটা, তাহলে অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে এটা ধরেন লম্ব, লম্ব স্কয়ার প্লাস এটা হলো ভূমি, ভূমি মানে এবি, বুঝছেন? তাহলে 5 স্কয়ার হচ্ছে 25, 2 স্কয়ার 4 প্লাস এবি স্কয়ার। এই 4 এর পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তাহলে 25 থেকে 4 বিয়োগ হলে 21 ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে আমি যদি এবি এর মান বের করতে চাই, স্কয়ারটা এর পাশে রুট করব, তাহলে স্কয়ারটা এর পাশে রুট করলে রুট 21 ইজ ইকুয়াল টু এবি, বুঝছেন? তাহলে এবির মান হচ্ছে রুট 21, এবির মান রুট 21। এটা কি ক্লিয়ার হলো? প্লিজ যারা লাইনে আছেন একটু বলেন তো প্লিজ, এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা কি ক্লিয়ার হলো? প্লিজ একটু বলবেন। একটু বলবেন প্লিজ কাইন্ডলি। এটা কি বুঝছেন? চিত্রটা বুঝছেন এইখান থেকে? না বুঝলেও বলতে হবে, আমি তাহলে আরেকবার রিপিট করব। না বুঝলেও বলতে হবে, তাহলে আমি আরেকবার রিপিট করব, ঠিক আছে? নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি, এ বিন্দুতে স্পর্শক। আমি আবারও বলছি, এই কথার সাথে কিন্তু এই চিত্রটা নাও থাকতে পারে, চিত্র দেওয়া থাকতে পারে, চিত্র নাও থাকতে পারে, তখন এই কথাটা বুঝে আপনাকে চিত্র আঁকাতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি, দেখেন কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি, এ বিন্দুতে স্পর্শক। তাহলে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তে এবি একটা স্পর্শক, এই যে এবি, এবি স্পর্শক, তাহলে একটা স্পর্শক আঁকাবেন এবি। এই যে স্পর্শক আঁকালাম, একটা স্পর্শক আঁকালাম, সেই স্পর্শকের নাম হচ্ছে এবি। এবং বলছে এবি হচ্ছে এ বিন্দুতে স্পর্শক, এ বিন্দুতে স্পর্শক, তার মানে এই স্পর্শকটা আসলে এ বিন্দুতে স্পর্শক, তার মানে এই স্পর্শ বিন্দুর নাম এ, এটা বুঝতে হবে। অনেকে বলে যে ভাই তাহলে এটা হলো বি, এটা হলো বি, এটা হলো বি, তাহলে এ বি হলো স্পর্শক, এ বি স্পর্শক কোথায়? এ বিন্দুতে স্পর্শক, তার মানে এই স্পর্শকটা স্পর্শ করছে এ বিন্দুতে, তার মানে এই বিন্দুটা হচ্ছে এ আর এটা হলো বি, বুঝছেন? এবার বলছে এ ও বি, তাহলে এ, আর এটা বি দিছি কেন?
ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমি বি দিছি কেন, এটা ও, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবার বলছে এবার বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এ বিন্দুতে স্পর্শক, এই যে এ বি এ বিন্দুতে স্পর্শক। এবার বলছে এ ও বি এ ও বি মানে এ ও বি আঁকাইতে হলে আমি যে আঁকাইতে হবে এটা মিলাই দিতে হবে। এ ও বি এই কোণটা 60 ডিগ্রি হলে এ বি ও কত, তাহলে এ বি ও মানে এই কোণটা কত বের করতে বলছে। এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এই স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধের উপর লম্ব মানে এই কোণটা 90, এটা আমরা জানি। তাহলে মানে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এই কোণ আর এই কোণ মিলে হবে 90, কারণ একটা কোণ 90 হলে বাকি দুইটা মিলে 90, তাই এটা 60 হলে এটা 30 হবে, তাই না? তার মানে এটা হচ্ছে কত ডিগ্রি, 90 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 30। আমার কথা কি বুঝছেন? আমি আবারও বলছি, অনেক সময় কিন্তু এই চিত্র দেওয়া থাকবে না, হ্যাঁ এই চিত্র দেওয়া থাকবে না, এই বর্ণনা দেওয়া থাকবে, এই বর্ণনা অনুসারে কিন্তু চিত্র আঁকাতে হবে, এবং চিত্র দেওয়ার থাকার সম্ভাবনাই কম। হ্যাঁ বলছে এ বি হচ্ছে স্পর্শক কোন বিন্দুতে, এ বিন্দুতে, মানে এখানে বি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে এ বিন্দুতে স্পর্শক, তার মানে এটা হলো এ বিন্দু, তাহলে বাকিটা হলো বি বিন্দু। হ্যাঁ নেক্সট, এবিসি বৃত্তের কেন্দ্র ও, এবিসি বৃত্তের কেন্দ্র ও, ওকে ফাইন। ও ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এটি ও বিটি উক্ত বৃত্তের দুটি স্পর্শক, এটি এবং বিটি উক্ত বৃত্তের দুটি স্পর্শক। বলছে এটি প্লাস বিটি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এই যে এটি বিটি এই দুটো হচ্ছে স্পর্শক। বলছে এটি প্লাস বিটি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। খেয়াল করেন এটি প্লাস বিটি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, 8, তার মানে এই এটি আর এই বিটির দৈর্ঘ্য 8। আর আমরা সবাই জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকালে, দুইটা স্পর্শক আঁকালে সেই স্পর্শক দুইটার দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই দুইটার দৈর্ঘ্য যদি 8 হয়, তাহলে এইটুক 4 আর এইটুক 4, কারণ এদের দৈর্ঘ্য সমান, তাহলে অতএব এটি ইকুয়াল টু 4 বিটি ইকুয়াল টু 4। এইটুক বুঝছেন কিনা বলেন? বলছে ওটির দৈর্ঘ্য কত, ওটি মানে এই যে ওটি মানে এইটুক চাইছে, ওকে ফাইন, মানে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে এইটুক তো 4 এইটুক তো 4, যেহেতু ওই দুইটার দৈর্ঘ্য যোগফল 8। এখন দেখেন ও ইকুয়াল টু 3, ও মানে এই যেটা ও ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে আমরা কি জানি এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে ও এটি একটা সমকোণী ত্রিভুজ, ও এটি কি সমকোণী, সমকোণী। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার। এখন এখানে অতিভুজ কোনটা এটা মাথায় রাখতে হবে। অতিভুজ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এখানে সমকোণ এটা, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। এখানে ভুল হলে কিন্তু বিপদ। তাহলে এখানে অতিভুজ কে, এই ওটি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার মানে ওটি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, একটা লম্ব ধরেন, তাই লম্ব হচ্ছে 3 স্কয়ার প্লাস এই যে এটা হচ্ছে 4 স্কয়ার। এই যে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। বুঝছেন? তাহলে ওটি স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার কত 9, 4 স্কয়ার কত 16, 16 9 16 কত 25। তাহলে ওটি স্কয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে ওটি ইকুয়াল টু √25, আর √25 এর মান 5, তাহলে ওটি ইকুয়াল টু 5। আর আমরা সমকোণী ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত পড়ছি 3:4:5 পড়ছি কিনা? তাহলে এই বাহু যদি 3 হয়, এই বাহু 4 হয়, তাহলে এটা 5 হবে। দেখেই বোঝা যাচ্ছে উত্তর 5। ক্লিয়ার? উত্তর 5। নেক্সট, এক্স ও ওয়াই, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে রাখেন। এক্স ও ওয়াই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। আচ্ছা, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, খেয়াল করেন। এক্স এবং ওয়াই হলো পরিধি, তার মানে একটা বৃত্তের পরিধি হলো x সেন্টিমিটার, আর একটা বৃত্তের পরিধি হলো y সেন্টিমিটার, আর এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। বৃত্ত দুইটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? তাকান। তার মানে দুইটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, আর এই হলো একটা এইটার কেন্দ্র, আর এই হলো এটার কেন্দ্র, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব চাইছে। তা বহিস্থভাবে স্পর্শ করলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r1, এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r2, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব AB ইজ ইকুয়াল টু কি? AB ইজ ইকুয়াল টু r1 প্লাস r2। এটুকু বুঝছেন কিনা? এই r1 মানে এই বৃত্তের ব্যাসার্ধ, r2 মানে এই বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু কোশ্চেনে তার মানে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে আমার দুইটা বৃত্তের ব্যাসার্ধ লাগবে, কিন্তু কোশ্চেনে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে বৃত্তের পরিধি। এই x মানে কিন্তু পরিধি, তার মানে প্রথম বৃত্তের পরিধি x, তো পরিধি মানে তো ভাই, তাহলে এই বৃত্তের পরিধি কত হবে? এই যে এই বৃত্তের পরিধি হবে 2πr1,
2πr1, এই বৃত্তের পরিধি কি 2πr1 না? কারণ এই বৃত্তের ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে বৃত্তের পরিধি মানে তো 2πr। তাহলে এই বৃত্তের পরিধি ব্যাসার্ধ যেহেতু r1, তার মানে এই বৃত্তের পরিধি হবে 2πr1। আর এই 2πr1 এর মান হচ্ছে x, বুঝতে হবে। এইখান থেকে আমার r1 এর মান ভ্যালু বের করতে হবে। তাহলে r1 = x ডিভাইডেড বাই এই 2π গুণ আছে, এই পাশে ভাগ হবে। একইভাবে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r2, তাহলে এই বৃত্তের পরিধি হবে 2πr2। আর এই বৃত্তের পরিধির মান দিয়ে আছে y, তার মানে এই 2πr2 ভ্যালু হচ্ছে y। তাহলে 2πr2 = y। এখান থেকে r2 বের করতে হবে। তাহলে y এই 2π গুণ আছে, এই পাশে ভাগ হবে। এই যে r1 বের করলাম, r2 বের করলাম, এই r1 প্লাস r2 করলে কেন্দ্র দ্বারার মধ্যবর্তী দূরত্ব। তাহলে অতএব ab = r1 প্লাস r2, তার মানে এটা হচ্ছে x/2π প্লাস y/2π। লসাগু হচ্ছে 2π, তাহলে এখান থেকে x প্লাস y, তাহলে x প্লাস y ডিভাইডেড বাই 2π। তাহলে x প্লাস y ডিভাইডেড বাই 2π, এই যে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন ইজ রাইট। আমার কথা কি বুঝছেন? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় x y না দিয়ে এখানে মান দিয়ে দিবে, মান দিয়ে বলবে। হয়েছে? নেক্সট দেখেন, বলছে চিত্রে x = কত। বলছে এই চিত্রে x এর মান কত। এই যে একটা চিত্র, তো এই চিত্রে x আমি দেখে কি বুঝতে পারতেছি? দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আবার এই কোণটা কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমরা একটা জিনিস শিখছিলাম যে এই কেন্দ্রস্থ কোণের মান এই বৃত্তস্থ কোণের ডাবল, তার মানে এই মানটা হবে এই মানের ডাবল, তাই কি না? তাহলে আমরা জানি এই যে x প্লাস 80, এই যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেমন হবে? এই কোণের ডাবল, তার মানে ওই কোণের মান হচ্ছে x প্লাস 10। x প্লাস 10 এর সাথে 2 গুণ হবে। এই যে এই কোণটা এই কোণের ডাবল, তার মানে এই কোণটা হবে এই কোণের সাথে 2 গুণ করার পরে সমান। তাহলে এই কোণের সাথে 2 গুণ করলে যা হবে এই মানটা তাই হবে। তাহলে এই কোণ = এই কোণ ডাবল। এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে, খুবই সিম্পল। x প্লাস 80 = 2x প্লাস 20। x গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে x, এই 2x এই পাশে এসে -2x, এই পাশে আছে 20, এই প্লাস 80 এই পাশে যায় -80। 2x থেকে x থেকে 2x গেলে -x, 20 থেকে 80 গেলে -60, দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল, x = 60। তাহলে x এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট, চিত্রে a = 60 ডিগ্রি হলে OBC কত? মনোযোগ দেন। a = 60 ডিগ্রি, আগে বুঝতে হবে a বলতে কোনটা বোঝাচ্ছে। a বলতে কোনটা বোঝাচ্ছে? a বলতে এই যে এটা 60। ওকে ফাইন। বলছে OBC কত? OBC বলতে OBC মানে এই কোণের ভ্যালু কত, এটা বের করতে বলছে। বুঝছেন কিনা বলেন? এবার আপনাকে মাথা খাটাইতে হবে। এতদিন পর্যন্ত যা শিখছেন আজকে কাজে লাগবে। হ্যাঁ, এতদিন পর্যন্ত যা শিখছেন আজকের ক্লাসে কাজে লাগবে। আচ্ছা, আমাকে বলেন এখানে OBC সমদ্বিবাহু ত্রিভুজ কিনা? OBC সমদ্বিবাহু ত্রিভুজ কিনা? এটুকু বুঝছেন কিনা বলেন? সমদ্বিবাহু ত্রিভুজ, এটুকু কি বোঝা যায়? OBC সমদ্বিবাহু ত্রিভুজ। এখন বলো ভাই এটা কেমনে সমদ্বিবাহু ত্রিভুজ? আরে ভাইয়া এখানে বলা নাই, বুঝে নিতে হবে। বলা নাই যে OBC সমদ্বিবাহু ত্রিভুজ, আপনাকে বুঝে নিতে হবে কিভাবে। এই O থেকে B পর্যন্ত যে দূরত্ব, এটা কি ব্যাসার্ধ না? এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। আবার O থেকে পরিধি পর্যন্ত C পর্যন্ত দূরত্ব, এটাও তো O থেকে C পর্যন্ত দূরত্ব মানে পরিধি পর্যন্ত দূরত্ব, তার মানে এটাও তো ব্যাসার্ধ। আর একটা বৃত্তের ব্যাসার্ধ তো ভাই আলাদা হয় না। একটা বৃত্তের ব্যাসার্ধ যে পাশ দিয়ে আঁকান তার দৈর্ঘ্য সমান হয়। তার মানে এই OB বৃত্তের ব্যাসার্ধ, আবার OC বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই OB আর OC সমান, মানে এইটুক আর এইটুক সমান। তাহলে এই যে OBC ত্রিভুজের এই দুই বাহু সমান না? বলা নাই যে ওটা সমদ্বিবাহু ত্রিভুজ, বুঝতে হবে যে এই দুটো তো ব্যাসার্ধ। সমদ্বিবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, পড়ছি আমরা। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, এই দুটো সমান। তার মানে এই কোণের মান যদি x হয়, এই কোণের মানও x হবে। বুঝছেন কিনা বলেন? মানে এই কোণের মান যদি x হয়, এই কোণের মান x হবে। আর এই কোণের মান হবে 120 ডিগ্রি। কি করে বুঝলাম 120? কি করে বুঝলাম 120? 120 কি করে বুঝলাম? কারণ এই কোণটা যেহেতু 60 ডিগ্রি, আমরা একটু আগে
আগের ক্লাসে থিওরি পড়ছি, কোন বৃত্তের হ্যাঁ একই চাপের উপর দণ্ডায়মান, এই যে এই চাপ দেখেন, এই কোণটাও কিন্তু এই চাপের উপর দাঁড়ায় আছে, এই কোণটাও কিন্তু এই চাপের উপর দাঁড়ায় আছে, একই চাপের উপর দণ্ডায়মান। এই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের ডাবল, তাহলে এই কোণটা 60 দেওয়া আছে অঙ্কে, তাহলে এটা 60 হলে এটা হবে 60 এর ডাবল 120। ইয়েস, এখন আমরা পেয়ে গেছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এখানে যে ভিতরে যে ত্রিভুজটা, এই যে এটা এক্স এটা এক্স ধরছি কেন, মানে দুটো সমান। হ্যাঁ, তাহলে এই মানটা হচ্ছে 120 প্লাস এই মানটা হচ্ছে এক্স প্লাস এই মানটা হচ্ছে এক্স, এই 3 কোণের সমষ্টি কত 180। তাহলে এখানে থাকতেছে 2x, আর এই 120 যোগ আছে ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে 180 থেকে এই 120 বিয়োগ হলো, তাহলে 2x ইকুয়াল টু কত 60। এখান থেকে এই 2 এর পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x এর মান কত হবে 60 কে এই 2 দিয়ে ভাগ করলে 60 ডিভাইডেড বাই 2 মানে 30। তাহলে x এর ভ্যালু 30। x মানে কোনটা, x মানে কিন্তু এইটাই তো বের করতে বলছিল, তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। বুঝছেন, এই জন্য দেখেন সেই কোথায় সমদ্বিবাহু ত্রিভুজ করছি, এখানে সে কাজে লাগছে। এটা হচ্ছে মাল্টিপল থিওরি এক জায়গাতে। বোঝা গেছে বিষয়টা, খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখেন চিত্রে ও ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ও মানে কোনটা, ও মানে এই যে এটা, এই যে এটা 60। ও ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ ডি এর মান কত, মানে এই কোণের মান চাইছে। এখন দেখেন একটা জিনিস একটু খেয়াল করেন প্লিজ, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, এই যে এই চাপ, আবার এই কোণটাও কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান। এখন অনেকে বলছে ভাই কেমনে, আরে ভাইয়া এই কোণের এক ঠ্যাং কি এখানে না, এই যে আবার এই কোণের আর এক ঠ্যাং কি এখানে না, অবশ্যই। তাহলে এটা বাঁকা হলে কি সমস্যা, বাঁকা হইলেও সমস্যা নেই, এমন না যে এরকমই থাকতে হবে। আমি কিন্তু চিত্রে দেখাইছিলাম যে আমরা সবাই খালি মনে করি সবসময় এরকম চিন্তা করি, এটা আর এটা, কিন্তু এমনও থাকতে পারে এটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটাই যে এরকম দেওয়া আছে, বৃত্তস্থ কোণটাই যে মনে করেন যে এরকম দেওয়া আছে, এরকমও থাকতে পারে, এগুলো বৃত্তস্থ কোণ এবং একই চাপের উপর দণ্ডায়মান। বুঝছেন, সবসময় যে খালি এরকম ছাতার মতো এর উপর একটা বড় ছাতা এরকম থাকবে, ব্যাপারটা এমন না। এগুলো কিন্তু এই দেখেন ভাইয়া, এই কোণের এক ঠ্যাং এখানে, এই কোণের আর এক ঠ্যাং এখানে, তার মানে এই কোণটা এই যে এই ঠ্যাং থেকে এই ঠ্যাং মানে এর উপর দাঁড়ায় আছে। আপনি দাঁড়ায় থাকেন, দুইটা পা দুই পাশে দিয়ে দাঁড়ায় থাকেন, তাহলে দুই পা যেখানে দিয়ে রাখছেন ওইটুকুর উপর দাঁড়ায় আছেন। বুঝছেন, ইয়েস। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, তাহলে আমি কি বলতে পারি না এই কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে এই বিসি চাপের উপর দণ্ডায়মান, আবার এই কোণটা হচ্ছে এই বিসি চাপের উপর দণ্ডায়মান। এটা হলো বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এটা হলো বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আর আমরা পড়ছি এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে অর্ধেক 30 ডিগ্রি, তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। বুঝছেন, ক্লিয়ার, 30। জি, নেক্সট চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আচ্ছা, এখান থেকে আজকে পড়াবো না, এখান থেকে একটু নতুন কিছু পড়াইতে হবে। তো কত পর্যন্ত গেল, 70 পর্যন্ত শেষ হলো। হ্যাঁ, আমি 71 থেকে আবার শুরু করব। 71 থেকে র্যান্ডম প্রবলেমস এগুলো হয়তো 4-5টা আছে, এগুলো শেষ করে দিয়ে আমরা স্পর্শক রিলেটেড আরো কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলো শেষ করবো আগামীকালকের ক্লাসটা আমি যথাসম্ভব চেষ্টা করবো 7টার দিকে নেওয়ার, মানে আরেকটু আগাই দিব যাতে আপনাদের মানে টাইমটা আরেকটু সেভ হয়। ঠিক আছে, আরেকটু বেশি সময় ধরে পড়াতে পারি। আর শুক্রবারটাও আমি সকালে 7টার দিকে ক্লাস নিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, জ্যামিতি আমাকে একটু সময় দেন ভাই, মানে আর 7-8টা ক্লাস লাগবে, তো অধৈর্য হবেন না। মানে ভালো করে পড়াতে যায় আমার এখানে ক্লাস, আমি চিন্তা করছিলাম যে ক্লাস হয়তো 40টার মধ্যে হয়ে যাবে, ক্লাস লাগতেছে 56 থেকে 57টা। হ্যাঁ, একটু অধৈর্য হবেন না, একবারই শেখেন। হ্যাঁ, পরীক্ষা তো দেরি আছে। আচ্ছা, আজকে কি বুঝতে পারছেন সবকিছু? কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করতে পারেন। তো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো ঠিক আছে, আগামীকাল ক্লাস হবে। আজকের মধ্যে আগামীকাল 7টায় ধরেন, আগামীকাল 7টায় রাখেন। হ্যাঁ, 7টায় ক্লাস নিব আমি, যদিও পোস্ট করে জানাই দিব 7:30 না 7টা, সকাল 7টা, যাতে একটু বেশি সময় ধরে পড়াতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।